স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। শুরুতেই জানাবো আকিজ বশির গ্লাস সংবাদ শিরোনাম। বিএনপি জামাতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যায়। দ্রুত গণতন্ত্রের পথ উত্তরণ নিয়ে আলোচনা করবে বিএনপি। অস্থিতিশীলতা চায় না জামায়াত। সব দলের সাথে আলোচনা করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা দাবি এনসিপির। আস্থা হারানোর দায় নিয়ে ইসির পদত্যাগ আহ্বান। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ। কাল থেকে অবস্থান ধর্মঘট। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক হয়। দুপুর 12:20 দিকে রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে 19 উপদেষ্টা উপস্থিত রয়েছেন। এর আগে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শুরু হয়। দুপুর 12:15টার দিকে একনেক সভা শেষ হয়। বৈঠকে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিচার সংস্কার ও নির্বাচন বিষয়ে একসঙ্গে রোডম্যাপ ঘোষণার দাবি জাতীয় নাগরিক পার্টির। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে বর্তমান সংকট সমাধান করে দ্রুত দেশে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা জরুরি বলে মন্তব্য করেছেন দলটি। রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন বলেও জানায় এনসিপি। প্রধান উপদেষ্টার পদত্যাগ করার ইচ্ছা পোষণের মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই দেশব্যাপী শুরু হয় নানা জল্পনা কল্পনা। শনিবার সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন। বিচার এবং সংস্কার নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে। রাজনৈতিক স্থিতিশীলতা আনতে জাতীয় ঐক্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত বলে জানায় এনসিপি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাব, সেটা আমাদের প্রত্যাশা। প্রধান উপদেষ্টা তার প্রতিশ্রুতি মতো কাজ করতে পারছেন না বলেই সরে যেতে চেয়েছিলেন বলেও জানান দলটির আহ্বায়ক। দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো যদি রাখে তাদের কার্যক্রম, তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। যদি নির্বাচনের জন্য এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয়, তাহলে একটা নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে, এটাও তিনি সন্দেহ পোষণ করেছেন, ফলে এটার দায়ভার উনি নিতে চান। বিএনপির সমালোচনা করে নাহিদ অভিযোগ করেন দলটি শুধু জাতীয় নির্বাচন চায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধু জাতীয় নির্বাচন আয়োজন নয়। এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার, নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার? এইটা একটা মৌলিক বিষয়। আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। জনগণের আস্থা হারানোয় নির্বাচন কমিশনের পদত্যাগ চায় এনসিপি। এছাড়া রাজনীতিতে আবারও 1-11-র আভাস পাওয়া যাচ্ছে বলেও অভিযোগ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে, এই সময়কালের মধ্যেই বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে। তারা দাবি করেন সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত দিতে সংশ্লিষ্ট দেশের উপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে। ফলে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর প্রক্রিয়া সহজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এরই মধ্যে কয়েকটি দেশে পাচার হওয়া সম্পদ জব্দ করা হয়েছে। আরও যেসব দেশে সম্পদ আছে সেগুলো জব্দের জন্য চিঠি দেওয়া হচ্ছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার বলেও জানান গভর্নর। শনিবার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে গভর্নর আরও বলেন, শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের এই অর্থ পাচার করা নিয়ে বড় বড় আর্টিকেল লিখছে, আগামীতে আরও আসবে। প্রেসের বাইরেও এনজিও যারা আছেন তারা এটাকে সাপোর্ট করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছে। আমাদের মাইক্রো ক্রেডিট সেক্টরটাও যদি অটোমেটেড হয়ে যায়, ম্যানেজমেন্ট কস্ট এটা কমে আসবে। টিকে থাকতে সক্ষম হতে হলে
আপনাকে এফিসিয়েন্সি জেনারেট করতে হবে। দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার। সেই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, চিফ বিজনেস অফিসার মোস্তফা কামাল। দেশের বিনোদন অঙ্গনের মর্যাদাপূর্ণ আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসে এর ২৬তম আসর। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীতে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কয়ার টয়লেট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ। এবছর সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও সেরা উদীয়মান অভিনেতার সম্মান পান ফররুক আহমেদ রেহান। আজীবন সম্মাননা পান বরেণ্য অভিনেতা আবুল হায়াত। এছাড়াও চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয় শাকিব খানকে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।